নিউরোব্লাস্টোমাটাই হচ্ছে উইলমস টিউমার, এবং এমব্রায়োনাল টিউমারগুলোর সাথে সবসময় দেখবা যে সাফিক্স হিসাবে লেখা থাকবে ব্লাস্টোমা। ঠিক আছে, এগুলো এমব্রায়োনাল টিস্যু থেকে অ্যারাইজ করে, তারপরে এগুলো আমরা পাই। সুতরাং এমব্রায়োনাল টিউমার হিসাবে আলাদা একটা প্রশ্ন করে হোয়াট আর দ্য এমব্রায়োনাল টিউমার্স, সেই ক্ষেত্রে তোমাদের এই অ্যান্সার হবে মিনিমাম এই 4টা। নেফ্রোব্লাস্টোমার আরেক নাম হচ্ছে উইলমস টিউমার। আচ্ছা, তারপরে হচ্ছে নাইস্টোনো, সেটা কি হচ্ছে মোস্ট কিউরেবল পেডিয়াট্রিক টিউমার ইজ উইলমস টিউমার অর নেফ্রোব্লাস্টোমা, মোর দেন 90% ইজ কিউরেবল। সুতরাং বড়দের মতো অন্যান্য ক্যান্সার দেখলেই যে আমরা ভয় পাই, পেডিয়াট্রিক্সে কিন্তু এরকম না, চিকিৎসা আছে এবং কিউরেবল। মোর দেন 90% উইলমস টিউমার ইজ কিউরেবল। টিউমার মেটাস্টেসিস অ্যাট ডায়াগনোসিস, এর মধ্যে কি কি আছে আমরা জানি যে মেটাস্টেসিস হতে টিউমারের একটা সময় লাগে, কিন্তু ডায়াগনোসিস হতে হতে মেটাস্টেসিস হয়ে যায়। এমন 3টা ম্যালিগনেন্সি আমাদের আছে পেডিয়াট্রিক্সে, সেটা হচ্ছে নন হজকিন্স লিম্ফোমা, উইলমস টিউমার, নিউরোব্লাস্টোমা। এই 3টা একটা ডায়াগনোসিস আমরা করি হচ্ছে মেটাস্টেসিস নিয়ে। আর ফিজিওলজিক্যাল মেটাস্টেসিস যেটা হয় সেটা হচ্ছে লিউকেমিয়া হয়, একে ছড়ানোর কিছুই নেই, ব্লাডের মধ্যে থাকে, সে ফিজিওলজিক্যালি মেটাস্টেসিস হয়। ঠিক আছে, এবার আমরা আসি আসলে আমাদের ডিসকাশনে, সেটা কি লিউকেমিয়া। হোয়াট ইজ লিউকেমিয়া? ম্যালিগন্যান্ট ক্লোনাল proliferation of hematopoietic precursor cells leading to replacement of normal bone marrow by immature cells and infiltration of lymph nodes, spleen, liver and other organs. এই ডেফিনিশনটার মধ্যে প্রতিটা ওয়ার্ড যদি আমরা বুঝি তাহলে ডেফিনিশনটা বুঝে যাব। ম্যালিগন্যান্ট তার মানে হচ্ছে লিউকেমিয়া অলওয়েজ ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্সির কি কি ফিচার আছে তোমরা নিশ্চয়ই জানো, প্যাথোলজিতে এগুলো করানো হয়। ক্লোনাল proliferation of hematopoietic precursor cells, এটা মানে কি? হিমোপোয়েটিক প্রিকারসার সেল হিসাবে আমরা কি কি জানি? ইরাইথ্রয়েড সিরিজ আছে, মেগাক্যারিওসাইট আছে, তারপরে আছে গ্রানুলোসাইট। এই যে প্রিকারসার ফুল সেলটা ডেভেলপ হওয়ার আগে তার ক্লোনাল প্রলিফারেশন হয়। ক্লোনাল প্রলিফারেশন মানে হচ্ছে যে এক সেট সেল দিয়ে যেটা ডেভেলপমেন্ট হবে, যখন যেটা হবে। যদি বি লিম্ফোসাইট হয় বি লিম্ফোসাইটে ডেভেলপমেন্ট হবে, টি হলে টি হবে, মনোসাইট হলে মনোসাইট হবে, গ্রানুলোসাইট হলে গ্রানুলোসাইট, এক সিরিজে তাদের প্রলিফারেশন হবে। এটার মানে হচ্ছে এটা, তার মানে হচ্ছে হিমোপোয়েটিক প্রিকারসার সেল যেটা বোন ম্যারোতে থাকে তার ক্লোনাল প্রলিফারেশন হবে, leading to replacement of the normal bone marrow by immature cells and infiltration of lymph node, spleen, liver and other organs. এর কথাটা হচ্ছে যে আমরা তো বললাম যে বোন ম্যারো ইজ দ্য ফ্যাক্টরি হাউস অফ ব্লাড সেলস, সেখানেই তাদের ইমেচিউর সেলগুলো তৈরি হয় এবং ম্যাচিউর সেল কিছুই থাকবে না, এটা রিপ্লেসড হয়ে যায়। এবং পরবর্তীতে দেখা যায় যে এটা ফিজিওলজিক্যাল মেটাস্টেসিস হয়ে লিম্ফ নোডে চলে যায়, স্প্লিন, লিভার এবং অন্যান্য অর্গানে চলে যায়। সুতরাং লিউকেমিয়ার এই ডেফিনিশনটা মোটামুটি সব জায়গায় অ্যাকসেপ্টেবল। কমন চাইল্ডহুড লিউকেমিয়াস। এখন লিউকেমিয়ার মধ্যে কমন কোনগুলো? সবচেয়ে কমন হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া অর ALL। 75 to 80% অফ লিউকেমিয়াস আর ALL। তারপর আছে AML, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, 12 to 15%। তারপরে হচ্ছে CML, এটা খুবই কম, CMLটা খুবই কম, এজ গ্রুপ পেডিয়াট্রিক এজ গ্রুপে অনলি 5%। আর কনজেনিটাল অর আদার লিউকেমিয়া কিছু আছে 7 to 8%। কনজেনিটাল কিছু লিউকেমিয়া হয়, প্যানকোনি ট্যানকোনি অনেক কিছু, ব্লুম সিনড্রোম, এগুলো কনজেনিটাল, এটা 7 to 8%। তাহলে আমাদের সবচেয়ে কমন যেটা সেটার কথাটা সবসময় মনে রাখতে হবে 75 to 80%। তারপরে যদি আমরা কখনো কিছু করতে চাই সেই ক্ষেত্রে আমাদের AML পড়লেই চলবে, বাকিগুলো লাগবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আজকে ALLটাই এমফেসিস দিয়ে পড়ব। আচ্ছা, এটিওলজি কেন হয়? In the most of the cases the etiology is unknown, that is idiopathic, আমরা জানি না যে কেন হয়। তারপরে আছে এক্সপোজার টু কেমিক্যালস, বেনজিন, অ্যালকাইলেটিং এজেন্ট, এই জিনিসগুলোর মধ্যে যদি কেউ এক্সপোজড হয় আমরা তখন হিস্ট্রি নেই, কারণ প্রথমে ধরে নেই যেটা আমরা কারণ জানি না, তারপর আমাদের কজগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে হয় যে বেনজিন বা অ্যালকাইলেটিং এজেন্টস যেগুলো আছে এগুলোর তার কোনো এক্সপোজার আছে কিনা। ইমিউন ডেফিসিয়েন্সি কন্ডিশন কিছু আছে, যেমন HTLV, হিউম্যান টি সেল লিম্ফোমা ভাইরাস, ব্লুমস সিনড্রোম, ফ্যানকোনি সিনড্রোম, অ্যাটাক্সিয়া টেলানজেকটেসিয়া, এই কন্ডিশনগুলোর সাথে লিউকেমিয়া থাকে। ক্রোমোজোমাল
প্রবলেম, যেমন ডাউন সিনড্রোমের সাথে আমরা অনেক সময় লিউকেমিয়া খোঁজার চেষ্টা করি, ডাউন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। কিছু ভাইরাল ইনফেকশন যেমন স্টেনবার্গ ভাইরাস, হিউম্যান টি সেল লিউকেমিয়া, লিম্ফোমা ভাইরাস, এগুলোতেও হতে পারে। আর আইডেন্টিক্যাল টুইন মানে হচ্ছে যে কোনো একটা টুইন, আইডেন্টিক্যাল টুইনের একজনের যদি হয় তাহলে দ্বিতীয় জনের হওয়ার সম্ভাবনা থাকে। আইডেন্টিক্যাল টুইন হলেই যে লিউকেমিয়া হবে ব্যাপারটা কিন্তু এমন না। আইডেন্টিক্যাল টুইন মানে হচ্ছে যে কোনো আইডেন্টিক্যাল টুইন যদি হয় তার একজনের হলে দ্বিতীয় জনের হওয়ার সম্ভাবনা থাকে, এটাই হচ্ছে কথাটার অর্থ। আচ্ছা, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া আমরা আগে বললাম যে 75 to 80% অফ লিউকেমিয়াস ইন চিলড্রেন। কমন এজ হচ্ছে ALL এর 2 to 6 ইয়ার্স, এই এজের মধ্যে সবচেয়ে বেশি হয়, এর আগে হতে পারে পরে হতে পারে, তবে কমন এজ হচ্ছে এটা। আর AML যেটা পার্সেন্টেজ আমি একটু বললাম সেটা টিনেজ যারা তাদের হয়, তার মানে হচ্ছে 13 to 19 এই এজের মধ্যে হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আগে পরে হতে পারে। আচ্ছা, এবার আসি আমরা ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশন গুলো আমাদের প্রয়োজন কেন? ক্লাসিফিকেশন গুলো প্রয়োজন হচ্ছে ট্রিটমেন্টের পারপাজে, এটা আমরা পরে বুঝবো। বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়, আমরা দুটো ক্লাসিফিকেশন শুধু একটু দেখি এখানে। একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আর FAB ক্লাসিফিকেশন। FAB মানে হচ্ছে ফ্রেঞ্চ আমেরিকান ব্রিটিশ ক্লাসিফিকেশন। এই কথাটার সাথে তোমরা পরিচিত হওয়ার কথা যদি হেমাটোলজি ক্লাস তোমরা করো আর কি, কথাটার সাথে পরিচিত থাকবে তোমরা। একে ভাগ করা হয় হচ্ছে L1, L2, L3 এইভাবে। হ্যাঁ, লিম্ফোসাইট সিরিজের যে সেলগুলো আছে তার সাইজ, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের উপরে ডিপেন্ড করে এটা মরফোলজিক্যালি ক্লাসিফাই করা হয়, এবং এটা করা হয় বোন ম্যারোতে। L1 হচ্ছে স্মল লিম্ফোব্লাস্ট উইথ স্ক্যান্টি সাইটোপ্লাজম এন্ড অ্যাবসেন্স অর ইনকনসপিকুয়াস নিউক্লিয়াই। প্রথমে ধরে নিচ্ছি আমরা লিম্ফোব্লাস্ট, তার মানে হচ্ছে ইম্যাচিউর সেল। L1 এ থাকবে স্মল, সাইটোপ্লাজম থাকবে কম, হ্যাঁ, এবং নিউক্লিয়ালি নাও থাকতে পারে বা থাকলেও এটা দেখা যাবে যে বোঝা যাচ্ছে না। L2 যেটা তার চাইতে বড় লিম্ফোব্লাস্ট, অনেক সাইটোপ্লাজম থাকবে, অনেকগুলো প্রমিনেন্ট নিউক্লিয়াই থাকবে। আর L3 যেটা লার্জ সেল থাকবে, বড়, সবচেয়ে বড় হবে এটা, ডিপলি ব্যাসোফিলিক এন্ড ভ্যাকুলেটেড সাইটোপ্লাজম, প্রমিনেন্ট নিউক্লিয়ালি। এই জিনিসগুলো আমরা বোন ম্যারোতে যখন করব তখন বোন ম্যারোতে আমরা এগুলো দেখে বুঝতে পারবো। তারপরে ক্লাসিফিকেশনটা আছে ইমিউনোলজি ক্লাসিফিকেশন, সেটা বোন ম্যারোতে করা হবে। প্রি বি সেল ALL, বি সেল ALL, টি সেল ALL। এই জিনিসগুলো আরো কিছু ক্লাসিফিকেশন আছে বোন ম্যারো দেখে করে। এই ক্লাসিফিকেশনগুলোর উপর ডিপেন্ড করে আমরা যেই ট্রিটমেন্ট দেব, ট্রিটমেন্টের প্রোটোকলগুলো চেঞ্জ হয়ে যায়। এই জন্য ক্লাসিফিকেশনটা সম্পর্কে একটু জানা, অন্য কিছু না, এগুলো আমরা খুব ডিটেলস করবো না, সেটা হেমাটোলজিস্টই করে। এবার আসি ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে প্রেজেন্ট করে। নন স্পেসিফিক কিছু জিনিস থাকবে, যেমন ফিভার, ম্যালেজ, হেডেক, এগুলো নিয়ে আসবে। সাইন্স অফ বোন ম্যারো ফেলিউর কি কি থাকে? অ্যানিমিয়া, আরবিসি কমে যায় কারণ ম্যারো রিপ্লেস করে ফেলে। ইনফেকশন হয় ডব্লিউবিসির জন্য, সেটা কমও থাকতে পারে বেশিও থাকতে পারে। তো বেশি থাকলে আবার কম থাকলে বা নর্মাল থাকলে কেন ইনফেকশন হবে? সেটা হচ্ছে দে আর ইম্যাচিউর ব্লাড সেল বা অ্যাটিপিক্যাল সেল, তাদের নর্মাল ফাংশনাল ক্যাপাসিটি থাকে না বলে ইনফেকশনটা হয়। তারপর থাকে ব্লিডিং ম্যানিফেস্টেশন, প্লেটলেট কমে যাওয়ার কারণে। ব্লিডিং ম্যানিফেস্টেশন অনেক ভাবে আসতে পারে, স্কিনে আসতে পারে, পেটিকি পারপুরা, ব্রুইজ, ইজি ব্রুইজিং, এটা নিয়ে গাম ব্লিডিং থাকতে পারে, চোখে ব্লিডিং থাকতে পারে, যে কোনো অন্য কোনো জায়গায় ব্লিডিং থাকতে পারে। এগুলো আলাদা করে আমি লিখি নাই। ব্লিডিং বলতে স্কিন ব্লিডিং, গাম ব্লিডিং, তারপরে অরবিটাল ব্লিডিং বা শরীরের অন্য যে কোনো জায়গা থেকে ব্লিডিং হতে পারে। এটা হচ্ছে বোন ম্যারো ফেলিউরের সাইন। লিম্ফ্যাডেনোপ্যাথি, স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি, এই জিনিসগুলো থাকবে। এগুলো থাকবে কেন? ডিউ টু ইনফিলট্রেশন বাই দ্য ইম্যাচিউর সেল। যে আমি বললাম যে ফিজিওলজি মেটাস্টেসিস হয়ে যায়, তখন এগুলো বড় হয়ে যায়। তারপর থাকবে বোন পেইন, আর্থালজিয়া। সুতরাং দেখো, আর্থালজিয়া, বোন পেইন থাকে, এটা নিয়ে অনেকেই প্রেজেন্ট করে, বোঝা যায় না ইনিশিয়ালি, এই জন্য আমরা বোনি টেন্ডারনেস দেখি। বোন পেইন কেন হয়, আর্থালজিয়া কেন হয়, আমরা পরে জানবো। পেইনলেস সোয়েলিং অফ দ্য টেস্টিস, ভেরি ইম্পর্টেন্ট। টেস্টিস বড় হয়ে যাচ্ছে এবং দেয়ার ইজ নো পেইন, এটাও একটা ফিচার। তাহলে আমরা দেখতেছি যে জ্বর, মাথা ব্যথা, শরীর ম্যাজ করা, এই জিনিসগুলো থাকবে নন স্পেসিফিক হিসাবে। ওয়েট লস, এগুলো থাকতে পারে। বোন ম্যারো ফেলিউরের যে সাইন, এই তিনটা সাইনই থাকে। এই সাইনগুলো আমাদের সাথে সমস্যা করে আইটিপির সাথে অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সাথে।
সুতরাং এটা মাথায় রাখতে হবে। এনিমিয়া ইনফেকশন, যে কোনো ইনফেকশন হলে জ্বর হবে বা অন্য কোনো ইনফেকশন থাকতে পারে ডেফিনেটিভ। আর হচ্ছে ব্লিডিং এর জন্য আমরা বিভিন্ন ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন বডিতে পাবো। হ্যাঁ, পেটিকি, পারপুরা, ইজি ব্রুইজিং, নেজাল ব্লিডিং, গাম ব্লিডিং, অরবিটাল ব্লিডিং, ইন্টারনাল ব্লিডিং, সব ধরনের ব্লিডিং থাকতে পারে। ওকে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কোথায়? অ্যাপ্লাস্টিক এনিমিয়া বললাম, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, লিম্ফোমা, আইটিপি, রিউমেটিক ফিভার। এই যে জয়েন্ট পেইনগুলো রিউমেটিক ফিভারে, জয়েন্ট পেইন এবং ফিভার থাকে রিউমেটিক ফিভারের সাথে এর কি হয়, ঝামেলা হয়। আইটিপি বললাম যে পেটিকি পারপুরা থাকে, লিম্ফোমাতে লিম্ফ নোড বাড়ে, হ্যাঁ অনেক কিছু এই জিনিসগুলো। আর অ্যাপ্লাস্টিক এনিমিয়া তো প্রথমেই বললাম যে কি সমস্যাগুলো হয়ে যায় আমাদের, ওটা থেকে অ্যাপ্লাস্টিক এনিমিয়া আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আনবো। আচ্ছা, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা অনেক ইনভেস্টিগেশন করি, কিছু ডায়াগনোসিসের জন্য, কিছু প্রগনোসিস দেখতে, কিছু হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার সময় কোনো চেঞ্জ আসে কিনা সেটা দেখার জন্য আমরা করি। সিবিসি উইথ পিবিএফ, বোন ম্যারো, এই দুটো ম্যান্ডেটরি, দুটো করতেই হবে ডায়াগনোসিস রোগী বোঝার জন্য। তারপরে এছাড়া আমরা করবো এক্সরে, বুকের একটা সিএসএফ স্টাডি করবো, এলডিএইচ করবো, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ফসফেট, সিরাম ক্যালসিয়াম, রেনাল ফাংশন, লিভার ফাংশন, সিরাম ইউরিক অ্যাসিড। ঠিক আছে, এক্সরেটা করবো কেন? এক্সরেটা আমরা করি হচ্ছে মিডিস্টিনাল ইনভলভমেন্ট। মিডিস্টিনিয়ামের দুই পাশে মিডিস্টিনাল গ্রুপ অফ লিম্ফ নোড আছে, সুতরাং এই লিম্ফ নোড গুলো বড় হয়ে মিডিস্টিনাল সিনড্রোম করতে পারে। ঠিক আছে, এই জন্য এটা দেখতে হবে। সিএসএফ স্টাডি আমরা কেন করি? সিএসএফ হচ্ছে, ব্রেইন হচ্ছে একটা স্যাংচুয়ারি সাইট বা মেটাস্টেসিসের জায়গা, এই জন্য সেখানে মেটাস্টেসিস কোনো সেল গেল কিনা এটার জন্য আমরা দেখতে পারি। এলডিএইচ কেন করি? ল্যাক্টোডিহাইড্রোজিনেস, এটা হচ্ছে টিউমার লোড বোঝার জন্য, যে টিউমার লোড কোথায় কিরকম আছে। শরীরের অনেক জায়গায় দেখা গেল লিম্ফ নোড বেড়ে গেছে, সেটা আমরা এলডিএইচ দিয়ে বুঝতে পারবো। ইলেকট্রোলাইট, ফসফেট, ক্যালসিয়াম, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, কারণ এগুলো চেঞ্জ হয়। আমরা যখন ট্রিটমেন্ট শুরু করবো তখন এই জিনিসগুলোতে বিশাল একটা চেঞ্জ আসবে, এই জন্য আমাদের দেখতে হবে। রেনাল ফাংশন, লিভার ফাংশন একই, ইনফিল্ট্রেশনের জন্য রেনাল ফাংশন, লিভার ফাংশন চেঞ্জ হবে। আর সিরাম ইউরিক অ্যাসিডটা কেন হবে? সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্লাড সেল তৈরি হয়। ব্লাড সেলের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে। নিউক্লিক অ্যাসিড ভাঙলে কি হয়? পিউরিন পাইরিমিডিন ভাঙলে কি হবে? ইউরিক অ্যাসিড। সুতরাং ইউরিক অ্যাসিড প্রচুর বেড়ে যাবে, বেড়ে গেলে দেখা যাবে যে আমাদের অ্যাসিডোসিস হচ্ছে, রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট হচ্ছে, রেনাল ফেলিয়ার হয়ে যেতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিডটা আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কেন আমরা ইউরিক অ্যাসিডটা এখানে করব? ঠিক আছে, প্রচুর ব্লাড সেল হবে, ব্লাড সেলের প্রচুর নিউক্লিয়াস থাকবে, সেই নিউক্লিয়াসে যে নিউক্লিক অ্যাসিড আসে, সেই নিউক্লিক অ্যাসিড গুলো যখন মেটাবলিজম হয় তখন পিউরিন পাইরিমিডিন হয়, এবং পিউরিন পাইরিমিডিন থেকে আমাদের ইউরিক অ্যাসিড তৈরি হয় এই কারণে। ঠিক আছে, এবার পরবর্তী চলে যাই। সিবিসি উইথ পিবিএফ, এখানে কি পাই? ব্লাড পিকচারটা আমরা কি দেখবো? আমরা দেখবো যে হিমোগ্লোবিনটা কম থাকবে। হ্যাঁ, টোটাল কাউন্ট যদি আমরা দেখি ইউজুয়ালি ইনক্রিজড, কিন্তু নর্মাল হতে পারে, লো হতে পারে। ঠিক আছে, প্রেজেন্স অফ ব্লাস্ট সেল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ব্লাস্ট সেলকে ইম্যাচিউর সেল, ব্লাস্ট সেল অথবা অ্যাটিপিক্যাল সেল, তিনটা নামই বলা হয়। সুতরাং যে কোনো জায়গায় এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে বুঝবো যে পিভিএফ এ সমস্যা আছে, সুতরাং আমাদের ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে। আচ্ছা, প্লেটলেট রিডিউসড, সেই হিমোগ্লোবিনের মতো রিডিউস থাকবে। প্রেজেন্স অফ ব্লাস্ট সেল, বাকিগুলো আমি দিলাম না, যেমন আরবিসি কমে যাবে, প্লেটলেট কমে যাবে, আর ইমেচিউর সেল বা ব্লাস্ট সেল গুলো থাকবে পিবিএফ এ। বাকি ডেসক্রিপশন আমি এখানে দিইনি, শুধু ইম্পর্টেন্ট যেটা সেটাই দিয়ে দিলাম। এবার আসি বোন ম্যারো স্টাডি। বোন ম্যারোতে কত ধরনের স্টাডি করা যায় সেটা হচ্ছে এটা এখানে। হ্যাঁ, বোন ম্যারোতে কি স্টাডি সেটা পরে, এই স্টাডিগুলো কিন্তু হয় বড় সেন্টারগুলোতে হবে। এক হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের জন্য আমরা মরফোলজি দেখি, সেটা এফএবি ক্লাসিফিকেশন করে। সাইটোকেমিস্ট্রি, হ্যাঁ, পিরিয়ডিক অ্যাসিড শিফট, সুদান ব্ল্যাক, মাইলোপারেক্সিডিস, এই জিনিসগুলো দিয়ে আমরা টাইপ ডিফারেন্সিয়েট করি, কোন টাইপের, এএলএল না এএমএল। ইমিউনোফেনোটাইপিং, এটা দিয়ে আমরা ট্রিটমেন্ট এবং প্রগনোসিস ডিটারমিন করতে হবে। সাইটোজেনেটিক্স, সেলুলারিটি, এই জিনিসগুলো প্রতিটাই টেস্ট কিন্তু বোন ম্যারো স্টাডির মধ্যে করা হয়। নর্মালি যখন আমরা বোন ম্যারো স্টাডি করি অন্য অন্য ডিজিজের জন্য, সেখানে শুধু মরফোলজিক্যালটা দেখি, কিন্তু যদি লিউকেমিয়া আমরা সাসপেক্ট করি এবং বোন ম্যারো প্রতিটা টেস্ট করতে হবে, ইজ ফর দ্য ডায়াগনোসিস অফ স্পেসিফিক টাইপ অফ লিউকেমিয়া অ্যান্ড অলসো ফর ট্রিটমেন্ট প্রোটোকল। এই নামগুলো আমাদের জানতে হবে। এখানে শুধু আমরা মরফোলজি, তোমাদের জন্য শুধু মরফোলজিক্যাল টেস্টে কি দেখি এটা দিয়ে দিলাম, এটা তোমরা জানো, কারণ অ্যানিমিয়ার সাথে এগুলো করতে হয়, বাকিগুলো আমরা যাব না।
মরফোলজিক্যালি আমরা প্রথমে সেলুলারিটি দেখি, সেলুলারিটি ইনক্রিজড, বোন ম্যারোর মধ্যে অনেক সেল চলে আসে কারণ অনেক ইমেচিউর সেলের ক্লোনাল প্রলিফারেশন হয়, এখানে সেলুলার জেনারেল সেলুলারিটি সেল মাস ইনক্রিজ করে। টেমি রেশিও, মাইলয়েড ইরেথ্রয়েড রেশিও, নরমালি মাইলয়েড ইরেথ্রয়েড রেশিও যেটা অল্টা থাকে, কিভাবে থাকে? ইরেথ্রয়েড মানে হচ্ছে আরবিসি সিরিজ, মাইলয়েড মানে হচ্ছে ডব্লিউবিসি সিরিজ। আমরা জানি আরবিসির পরিমাণ অনেক বেশি ব্লাডে, হ্যাঁ, মিলিয়নে থাকে, আর ডব্লিউবিসির পরিমাণ থাকে হাজারে, 4000 থেকে 11000। যখন এই সিরিজটা আমরা দেখি অল্টারেশন হয়, মাইলয়েড আর ইরেথ্রয়েড যে রেশিও এটা যখন ইনক্রিজ করে, তার মানে হচ্ছে মাইলয়েড রেশিও, ডব্লিউবিসির সিরিজটা বেশি হয়ে যায়, ইরেথ্রয়েড সিরিজ মানে আরবিসির এটা কম্পারেটিভলি কমে যায়, মাইলয়েড ইরেথ্রয়েড রেশিওটা ইনক্রিজ করবে, এটা হচ্ছে আসল ব্যাপার। ঠিক আছে, গ্র্যানুলোপ্রেসিস মানে ডব্লিউবিসির যেই সিরিজটা ইনক্রিজ বেড়ে যাবে, ইরেথ্রোপোয়েসিস এই সিরিজটা কমে যাবে, মেগাক্রিওসাইট মানে প্লেটলেটের সিরিজটা কমে যাবে। এটা হচ্ছে আমরা পাবো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে। তবে এই জিনিসটা অন্যান্য জায়গায় পাওয়া যাবে, তার থেকে ডিফারেন্সিয়েট করার জন্য লিউকেমিয়াতে ব্লাড সেলস আমরা দেখি, সেখানে ব্লাড সেল মোর দেন 25% ইজ ডায়াগনস্টিক। নর্মালি ব্লাড সেল তো কিছু থাকবে, কারণ ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট সেলস সেখানে বোন ম্যারো তো থাকবে, সেটা হচ্ছে নর্মাল। বাট ইফ দ্য ব্লাড সেল ইজ মোর দেন 25% ইন দ্য বোন ম্যারো, দ্যাট ইজ ডায়াগনস্টিক অফ ALL। বোঝা গেছে? ব্লাড সেল নর্মালি থাকবে, কিন্তু যদি দেখা যায় 25% অফ নর্মাল ব্লাড সেল or atypical cell or immature cell থাকে বোন ম্যারোতে, দ্যাট ইজ ডায়াগনোসিস অফ লিউকেমিয়া। এবার আসি আমরা ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের তিনটা পার্ট, একটা সাপোর্টিভ, একটা স্পেসিফিক, একটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা BMT। স্পেসিফিক যে চিকিৎসা সেটাকে আমরা এইভাবেই বলি, প্রোটোকল বেসড মাল্টি স্টেজড পলি কেমোথেরাপি। এই কথাটা মুখে শুনতে চায়, হ্যাঁ, প্রোটোকল বেসড মাল্টি স্টেজড পলি কেমোথেরাপি অথবা প্রোটোকলাইজড মাল্টি স্টেজড পলি কেমোথেরাপি, এই কথাটা মুখে শুনতে চায়। তারপরে আসি সামনে আমরা কি আছে, সাপোর্টিভ ট্রিটমেন্ট, কাউন্সিলিং, নেচার অ্যান্ড ফিউচার অফ দ্য ডিজিজ, কস্ট অ্যান্ড সাইড ইফেক্টস, দ্য ড্রাগস। এই জিনিসটা প্রথমেই কাউন্সিলিং করে নিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কস্ট। এটা যে কস্টটা আছে সেই কস্টটা পার্টি বেয়ার করতে পারবে কিনা সেটা প্রথমে তাকে জানাইতে হবে, এবং বলা হয় যদি কস্ট সে বেয়ার করতে না পারে, বেটার টু অ্যাভয়েড ট্রিটমেন্ট, কারণ মাঝামাঝি অবস্থায় ছেড়ে দিলে রোগী বেশি খারাপ হয়, বেশি কষ্ট পেয়ে মারা যাবে। সুতরাং যদি সে কস্ট বেয়ার করতে না পারে, প্রথম থেকে না বলে, তাহলে শুধু সাপোর্টিভ অন্য ট্রিটমেন্টে যাওয়া যাবে, স্পেসিফিক ট্রিটমেন্টে আমরা যাব না। সো ইম্পর্টেন্ট থিং ইজ দ্য কস্ট অফ দ্য ট্রিটমেন্ট হ্যাভ টু বি নোটিফাইড টু দ্য পার্টি, যে তারা এটা কস্টটা বেয়ার করতে পারবে কিনা। 3 থেকে 4 বছরের যেই কস্ট, সেই কস্টটা তাকে জানিয়ে দিতে হবে। এটা হচ্ছে প্রথমে এই রোগের কাউন্সিলিং। এবং নেচার ফিউচার তো আমরা জানাবোই কি কি হতে পারে, এবং সাইড ইফেক্ট, ড্রাগের যে সাইড ইফেক্ট আছে সেই সাইড ইফেক্টগুলো বলতে হবে। দেন সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে প্রথমে আসে কারেকশন অফ দ্য এনিমিয়া, কারণ আমরা জানি যে হিমোগ্লোবিন কমে যায়, প্যাক সেল দিতে হবে এখানে, প্যাক সেল। হ্যাঁ, আমরা ফ্রেশ মানে হোল ব্লাড দেবো না, কারণ তার হিমোগ্লোবিন অনেক কম থাকে। হোল ব্লাড দিতে গেলে দেখা যাবে যে হার্ট ফেলিউর ডেভেলপ করতে হবে, সুতরাং প্যাক সেল দিতে হবে। আর তাছাড়া হচ্ছে সেখানে ডাইলিউশন হয়, এই কারণে আমরা প্যাক সেল ছাড়া অন্য কিছু দিব না, দিলে প্লাজমা দিলে আরো ডাইলিউশন হয়ে যায়। কন্ট্রোল অফ ইনফেকশন, অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, এবং সেই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে খেয়াল করতে হবে এই অ্যান্টিবায়োটিক গুলো প্যারেন্টারাল হতে হবে, ওরাল না, প্যারেন্টারাল অ্যান্টিবায়োটিক, এবং পসিবলি 3rd জেনারেশন সেফালোস্পোরিন উইথ অ্যামিনোগ্লাইকোসাইড, এগুলো দিয়ে শুরু করতে হবে। অ্যান্টিফাঙ্গাল, কারণ তাদের ফাঙ্গাল ইনফেকশন কমন। এভরিডে বাথ, প্রতিদিন তাদের গোসল করতে হবে, স্কিন দিয়ে ইনফেকশন হতে পারে, বেটাডিন বাথও বলি আমরা, বায়োডিন যেটা পাওয়া যায় সেটা দিয়েও গোসল করানোর কথা বলা হয়। ইউজ অফ ফেস মাস্ক, যাতে নাক দিয়ে কোনো ইনফেকশন না ঢোকে। মাউথ ওয়াশ আফটার ইচ মিল, প্রতিবার খাওয়ার পরে মাউথ ওয়াশ দিয়ে গার্গল করতে হবে, যাতে ওরাল ইনফেকশন না হয়, ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে। ফ্রেশ ফুডস দ্যাট ক্যান বি পিলড, ফ্রেশ ফুড খেতে হবে, বাসি খাবার খাওয়া যাবে না, গরম গরম খেতে হবে। যেসব খাবারগুলো
ছিলে খেতে হয়, তার একটা কোটিং আছে, সেই খাবারগুলো খাবো। যেগুলো পাতলা কোটিং আছে সেগুলো খাওয়া নিষেধ, কারণ সেখান থেকে ইনফেকশন যেতে পারে। এই এতগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হয় ইনফেকশন কন্ট্রোলের জন্য। কন্ট্রোল অফ ব্লিডিং, প্লেটলেট কনসেন্ট্রেট দিতে হবে। এই ক্ষেত্রে যদি ব্লিডিং হয় প্লেটলেট কনসেন্ট্রেট দিতে হবে, এটা ট্রান্সফিউশন করবো আমরা। দেন প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর কেমোথেরাপি। কেমোথেরাপির আগে আমরা কতগুলো জিনিস বলি, অ্যাডিকুয়েট হাইড্রেশন, অ্যালোপিরিনাল, সোডিবাইকার্ব, এই জিনিসগুলো করতে হবে। অ্যালোপিরিনাল আমরা ইউরিক অ্যাসিডে যে লোড থাকে সেটা কমানোর জন্য 24 ঘন্টা আগে দিব, এবং সোডিবাইকার্ব কেউ দেয় কেউ দেয় না, এখন অনেকেই দেয় না, তবে এটা অনেক সময় প্রয়োজন হয়। তবে ট্রিটমেন্ট পারপাসে বলতে হবে আমাদের, অ্যালকানাইজেশন করে, কারণ মেটাবলিক অ্যাসিডোসিস হয়, এই যে বললাম যে ইউরিক অ্যাসিড বেড়ে যায় অন্যান্য কারণে, এটাকে কমব্যাট করার জন্য এটা করতে হবে। এবং অ্যাডিকুয়েট হাইড্রেশন মানে আগে থেকেই 24 আওয়ার্স আগে থেকে আমাদেরকে ফ্লুইড দিয়ে তাকে প্রিপেয়ার করতে হবে কেমোথেরাপির জন্য। স্পেসিফিক ট্রিটমেন্ট বললে এটাই বলতে হবে, প্রোটোকল বেসড মাল্টি স্টেজ পলি কেমোথেরাপি। প্রোটোকল এক একটা ডিজিজের জন্য এক এক রকম থাকে, এক একটা সাবটাইপসের জন্য। মাল্টি স্টেজ মানে কয়েকটা স্টেজে দেয়। পলি কেমোথেরাপি মানে হচ্ছে একটা দুইটা কেমোথেরাপি না, অনেকগুলো কেমোথেরাপিউটিক এজেন্ট আমরা ইউজ করি, এই জন্য এই কথাটা বলতে হয়। না হচ্ছে প্রিন্সিপাল, কি প্রিন্সিপাল আমরা দেই, একটা হচ্ছে ইন্ডাকশন অফ রিমিশন, ইন্টেন্সিফিকেশন, মেইনটেনেন্স থেরাপি। এই তিনটা জায়গাতে আমরা কাজ করি। ইন্ডাকশন অফ রিমিশন 4 to 6 উইকস, 1 থেকে 1.5 মাস ইন্ডাকশন করা হয়, রিমিশনটা ইনডিউস করা হয় আইভি তোমার কেমোথেরাপি দিয়ে। তারপর ইন্টেন্সিফিকেশন, এই ট্রিটমেন্টটা চলার মাঝেই আমাদের 2বার ইন্টেন্সিফাই করতে হয়। ফার্স্ট হচ্ছে আফটার 2 উইকস, তার মানে হচ্ছে 2 সপ্তাহ পরে করতে হবে ইন্ডাকশনের সময়। আর সেকেন্ড হচ্ছে অন 22nd and 42nd উইকস, তার মানে হচ্ছে মেইনটেনেন্স থেরাপির মধ্যে পড়ে। এবং এই ইন্টেন্সিফিকেশনটা করা হয় 5 দিন ইনজেক্টেবল কেমোথেরাপি দিয়ে। হ্যাঁ, ওই এই চলার পরে ওটা আমরা পরে আস্তে আস্তে বুঝে নিব। তাহলে প্রিন্সিপাল হচ্ছে ইন্ডাকশন অফ রেমিশন, ইন্টেন্সিফিকেশন, মেইনটেনেন্স থেরাপি। এই তিনটা নাম বলতে পারলে কিন্তু, না বলতে পারলে কিন্তু অপরাধ হবে প্রিন্সিপালের ক্ষেত্রে। হ্যাঁ, এই তিনটা বলতে হবে। আচ্ছা, এবং কোনটা কতদিন চলে সেটাও আমাদের জানতে হবে। ইন্ডাকশন অফ রেমিশন 4 to 6 উইকস। ইন্টেন্সিফিকেশন হচ্ছে আমরা দুটো ইন্টেন্সিফাই করব। ফার্স্টটা হচ্ছে 2 সপ্তাহ পরে, সেকেন্ডটা হচ্ছে 2বার দিব 22nd and 42nd উইকসে। এই কার মোবাইলে সমস্যা হচ্ছে দেখো দেখি, শব্দ হয়। আর মেইনটেনেন্স থেরাপি চলতে থাকে 2 থেকে 3 বছর। আচ্ছা, এই 2 থেকে 3 বছরের যে মেইনটেনেন্সটা, তাহলে রোগীকে আমাদের প্রথম থেকেই বলে নিতে হবে যে 3 বছর পর্যন্ত যে খরচটা হবে সেই খরচটা তাকে ধরে দিতে হবে, যে এই খরচ কিন্তু কস্টটা তার লাগতে পারে। কাউন্সিলিং এর সময় এই কস্টটা তাকে বলে দিতে হবে। আচ্ছা, কি ড্রাগ ইউজ করা হয় এটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট। ইন্ডাকশনের সময় আমরা যেগুলো ইউজ করি সেটা হচ্ছে ভিনক্রিস্টিন, ড্যানোরুবিসিন, এল অ্যাসপারাজিনেজ, সবই কেমোথেরাপিউটিক এজেন্ট। আর হচ্ছে টিআইটি বলি, ট্রিপল ইন্ট্রাথিকাল। এই ইন্ট্রাথিকাল তিনটা একসাথেই দেওয়া হয়। ইন্ট্রাথিকাল মানে হচ্ছে কোথায় দিয়ে আমরা সাবঅ্যারাকনয়েড স্পেসে লাম্বার পাংচার করে। এমটিএক্স মানে মেথোট্রেক্সেট, হাইড্রোকর্টিসন, সাইটারাপিন অর এরা-সি, এই জিনিস তিনটা ইন্ট্রাথিকাল দেওয়া হয়, আর তিনটা দেওয়া হয় আইভি ফর্মে। এটা হচ্ছে ইন্ডাকশন 4 to 6 উইকস। ইন্টেন্সিফিকেশন কি দেই, ভিনক্রিস্টিন, মেথোট্রেক্সেট, সাইটারাপিন অর এরা-সি, ইটোপোসাইড, থায়োগুয়ানাইড, প্রেডনিসোলন। এই জিনিসটা হচ্ছে সেকেন্ড উইকে, আর হচ্ছে 22nd and 42nd উইকসে দিব আইভি 5 দিনের জন্য। আর মেইনটেনেন্স যেটা, সেটা আমরা ওরাল ড্রাগ দিয়ে করি। ভিনক্রিস্টিন, মেথোট্রেক্সেট, 6 মার্ক, ক্যাপটোপিউরিন, প্রেডনিসোলন এবং কোট্রাইমক্সাজল। কোট্রাইমক্সাজল দেওয়া হয় নিউমোসিস্টিক ক্যারিনি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। তো সুতরাং এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা 4 to 6 উইকস। এটা হচ্ছে 2টা ইন্টেন্সিফিকেশন হবে, একটা হচ্ছে 2 সপ্তাহ পরে, আর একটা হচ্ছে 22nd and 42nd উইকসে। আর এটা মেইনটেনেন্সটা চলতে থাকবে হচ্ছে 2 থেকে 3 বছর। ঠিক আছে, এবার আমরা সামনে যাই। কি ড্রাগ ইউজ করা হয়, আর টিআইটি যেটা ইন্ট্রাথিকাল দেওয়া হয়, সেই জিনিসগুলো আমরা নামটা কি দেয় এটা একটু খেয়াল করি। আচ্ছা, মনিটর করতে হবে। কিভাবে মনিটর করতে হবে? ড্রাগের সাইড ইফেক্ট
এবং ড্রাগ কাজ করতেছে কিনা, রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিনা, এগুলো হচ্ছে ল্যাব মনিটরিং। সিবিসি উইকলি করব, চেঞ্জ আসে কিনা, এবং ডেইলি করতে হবে ইলেকট্রোলাইটস, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট। এই জিনিসগুলো আমরা কখন করব? যখন ইন্ডাকশন করব যখন 4 to 6 উইকস, ওই সময়টাতে আমরা উইকলি সিবিসি করব এবং ডেইলি এই 3টা টেস্ট করব। আর ইন্টেনসিফিকেশন ওই যে সেকেন্ড উইকসে, আফটার সেকেন্ড উইকস, এটা ইন্ডাকশনের মধ্যেই পড়ে যাবে। এবং 22তম 42তম সপ্তাহে যখন আবার মেইনটেনেন্সের সময় করব, তখন এই জিনিসটা আমরা কি করব, কি বলে, এই মনিটরিং গুলো করবো। আর বোন ম্যারো আমরা করব, আবার দেখতে হবে বোন ম্যারো 22nd and 42nd যখন আবার ইন্টেন্সিফাই করবো সেকেন্ড টাইম, ওই সময় আমরা বোন ম্যারো করে আবার দেখবো বোন ম্যারোতে চেঞ্জটা চলে আসছে কিনা। আর সিএসএফ করতে হবে এভরি 3 months উইথ এমটিএক্স মানে হচ্ছে মিথোট্রেক্সের যে আমরা টিআইটি দেই ইন্ট্রাথিকাল, তখনই আমরা কিছু সিএসএফ বের করে প্রতি 3 মাস অন্তর অন্তর সিএসএফটা দেখবো যে সেখানে মেটাস্টেসিস হয়ে গেছে কিনা। ঠিক আছে, এই মনিটরিংটা আমাদের করতে হবে। আচ্ছা, রিল্যাপস 10 to 15% অফ কেসেস দেয়ার ইজ রিল্যাপস হয় ট্রিটমেন্টের সময়, দেখা যায় রিল্যাপস হচ্ছে, তখন প্রোটোকল আবার চেঞ্জ করতে হয়। সাইটস অফ রিল্যাপস বা স্যাংচুয়ারি সাইট, অভয়ারণ্য, কোথায় মানে রিল্যাপস হতে পারে। বোন ম্যারো, ব্লাড সেল মোর দেন 5%। বোন ম্যারো যদি আমরা দেখি যে রেমিশনের সময় ইন্ডাকশন করলাম, বোন ম্যারো 5%-এর বেশি বেড়ে গেছে, তখন আমরা যে ইন্ডাকশন যখন ইন্টেন্সিফিকেশন করবো, ওই সময় বোন ম্যারো তো আমাদের করতে হবে। তখন যদি দেখি যে 5%-এর বেশি ব্লাড সেল আসছে বোন ম্যারোতে, তখন বুঝতে হবে যে বোন ম্যারো রিল্যাপস হয়ে গেছে। সিএসএফ প্রেজেন্স অফ ম্যালিগন্যান্ট সেল, ওই যে আমরা বললাম যে টিআইটির সাথে মিথোট্রেক্সের সাথে যে উইকলি করব, তখন যদি দেখি সিএসএফ এর মধ্যে ম্যালিগন্যান্ট সেল আছে, ব্লাড সেল আছে, তখন বুঝতে হবে সিএনএস রিল্যাপস। আর ম্যালিগন্যান্ট সেলস অন টেস্টিকুলার বায়োপসি, যদি দেখি যে টেস্টিস এনলার্জ হচ্ছে এবং সেখানে বায়োপসি দেখা যাচ্ছে করলে ম্যালিগন্যান্ট সেল পাওয়া যাচ্ছে, তখন এটা বুঝবো যে রিল্যাপস হয়ে গেছে। তো সুতরাং 3টা হচ্ছে স্যাংচুয়ারি সাইট, বোন ম্যারো, সিএনএস এবং টেস্টিস। এবং বোন ম্যারো আমরা ডিউরিং ট্রিটমেন্টে বুঝতে পারবো, সিএনএস এর ট্রিটমেন্টের সময় বুঝতে পারবো, টেস্টিসটা শুধু যদি এনলার্জমেন্ট হয়, পেইনলেস এনলার্জমেন্ট, তখন এটা বায়োপসি করে আমরা বুঝবো যে সেখানে রিল্যাপস হয়ে গেছে, তখন ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ করতে হতে পারে। ইন্ডিকেশনস অফ পিএমটি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কখন দরকার পড়ে? আমরা তো বললাম যে এখানে মোস্ট অফ দ্য কেসেস কিউর হয়ে যায়, তারপরও কিছু কিছু জায়গায় দেখা যায় যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হয়, সেই জায়গাগুলো কখন? রিল্যাপস ডিউরিং ট্রিটমেন্ট চলতেছে, এর মধ্যে রিল্যাপস হয়ে গেল ওই 3টা সাইটে, তখন বোন ম্যারো ইন্ডিকেশনের কথা, ট্রান্সপ্লান্টেশনের কথা চিন্তা করতে হবে। আর্লি রিল্যাপস, সে ভালো হয়ে গেল, দেখা গেল 1 বছরের মধ্যে তার আবার একটা রিল্যাপস হয়ে গেছে, তখন এটা আর্লি রিল্যাপস হবে, তখন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে। হ্যাঁ, জুভেনাইল ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এই যে আমরা বললাম যে এএমএল খুব কম, সিএমএল এর মধ্যে যদি জুভেনাইল ফর্মটা হয়, অ্যাডাল্টে হয় বেশি, জুভেনাইল ফর্মটা হয়, তখন রেমিশন অফ ইন্ডাকশনের পরে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে। সুতরাং ট্রিটমেন্টের মধ্যে যখন আমরা কোনো রিল্যাপস পাবো, তখন আমাদের বোন ম্যারো করার ইন্ডিকেশন আছে। ভালো হয়ে গেল কিন্তু আবার রিল্যাপস হয়ে গেল 1 বছরের মধ্যে, তখন বোন ম্যারো করতে হবে। আর যে সিএমএল যদি হয়, এএমএল না, সিএমএল এর জুভেনাইল ফর্মটা রেমিশনের পরে আমরা আবার বোন ম্যারোর কথা চিন্তা করব। Prognosis, overall cure rate is about 60 to 70%. Relapse may occur in 30 to 40%. আচ্ছা, ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, কোন কোন ক্ষেত্রে আমরা বলবো যে প্রগনোসিস ভালো না? এজ লেস দেন 2 years, মোর দেন 10 years, মেল সেক্স, টোটাল কাউন্ট যদি 10,000 এর বেশি হয়ে যায়, 10,000 না 1 লাখ হবে, এখানে এর বেশি হয়ে যায়। L2 L3 মরফোলজি, ওই যে মরফোলজি যদি বোন ম্যারোতে আমরা দেখি, L1টা ভালো, L2 L3টা ভালো না। সিএনএস ম্যানিফেস্টেশন যদি হয়, যে তার হেডেক হচ্ছে, ভার্টাইগো হচ্ছে, চোখে দেখতে প্রবলেম হচ্ছে, তাহলে সেটার ম্যানিফেস্টেশনও ভালো না। মিডিয়েশনাল মাস, এক্সরে করে যদি আমরা দেখি মিডিয়েশনাল মাস পাওয়া যায়, বড় হয়ে গেছে লিম্ফ নোড ভিতরে, সেটার প্রগনোসিসও ভালো না। আর ব্লাড সেল যদি মোর দেন 50% পাওয়া যায় বোন ম্যারোতে, আমরা বলছি যে 25% এর বেশি হলে ডায়াগনস্টিক, কিন্তু মোর দেন 50% যদি ব্লাড সেল বোন ম্যারোতে থাকে, এটা হচ্ছে ব্যাড, তার প্রগনোসিস হবে ব্যাড। ঠিক আছে, এবার কিছু টার্ম আমরা শিখি। হাইপারলিউকোসাইটোসিস, এই টার্মটা ইউজ করা হয়। হাইপারলিউকোসাইটোসিস হচ্ছে when leukocyte count is more than 1 lakh per cubic millimeter of blood। হ্যাঁ,
পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড যদি আমরা স্লাইডে দেখি যে 1 লাখের উপরে, তখন সেই অবস্থাকে আমরা বলবো হাইপার লিউকোসাইটোসিস। এই টার্মটাও ইউজ করা হয় ALL এর ক্ষেত্রে। এর ট্রিটমেন্ট হচ্ছে লিউকোফেরেসিস অথবা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। লিউকোফেরেসিস মানে হচ্ছে লিউকোসাইটগুলোকে বের করে দেওয়া, অথবা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন আমাদের করতে হবে ট্রিটমেন্ট। নাও আমরা আসি অনকোলজিক ইমার্জেন্সি। কিছু কিছু ব্যাপার আছে যখন ইমার্জেন্সি চলে আসে ট্রিটমেন্টের সময় বা অন্য কন্ডিশনে, তখন আমাদের এটাকে বলা হয় অনকোলজিক ইমার্জেন্সি। এটা হচ্ছে হাইপারলিউকোসাইটোসিস যদি কি হয়, টিউমার লাইসিস সিনড্রোম। ট্রিটমেন্টের সময় দেখা গেল সব টিউমার হঠাৎ করে ভেঙে যাচ্ছে, গিয়ে কি হয়, অ্যাসিডোসিস হয়, হ্যাঁ, রেনাল ফাংশন এগুলা হ্যাম্পার করে সেই কন্ডিশন। সিয়াটস সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন, সেটাও ইমার্জেন্সি ওই ট্রিটমেন্টের সময় যদি হয়। স্পেস অকুপাইং লিশন, ব্রেনে যদি এরকম হয় বা লিভার টিভারে বড় স্পেস অকুপাইং লিশন, সেটা ইমার্জেন্সি। আর প্যানসাইটোপেনিয়া, ইন্টারসেল লাইন যদি এমনভাবে কমে যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ফিচার দেয়, সেটাও অনকোলজিক ইমার্জেন্সি। সাধারণত এগুলো ট্রিটমেন্টের সময়ও দেখা যায়, ট্রিটমেন্ট ছাড়াও দেখা দিতে পারে। আচ্ছা, অ্যালিউকেমিক অর সাবলিউকেমিক লিউকেমিয়া, এটা কি? এটা লিউকেমিয়াকে আমরা ধরেই নিলাম অ্যালিউকেমিক অর সাবলিউকেমিক। লিউকেমিয়া where total leukocyte count remains within normal or low with few abnormal cells in peripheral blood film। ওই যে আগে বলছিলাম যে নরমাল থাকতে পারে, লো থাকতে পারে, এটা লিউকেমিয়া, কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখে বোঝা যায় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের বোন ম্যারো করে কনফার্ম করতে হয়, এবং এটা দেখা যায় 30% কেসেস অফ লিউকেমিয়া আমরা এই ফিচারটা পেতে পারি। লিউকেমিয়া অথচ বোন ম্যারো আমাদের এই পেরিফেরাল ব্লাড ফিল্ম আমাদের গাইড করে না। লিউকোময়েড রিঅ্যাকশন, এটা মানে কি? কন্ডিশনস হোয়ার ব্লাড পিকচার মিমিক লিউকেমিয়া। লিউকেমিয়া না, কিন্তু ব্লাড পিকচারে আমরা দেখি যে এটা লিউকেমিয়ার মতো। হ্যাঁ, তো সেটা লিউকোময়েড রিঅ্যাকশন। বোন ম্যারো স্টাডি ইজ কনফার্মেটরি, এই ক্ষেত্রে আবার বোন ম্যারো করে আমাদের কনফার্ম হতে হয়। আমাদের অবশ্যই বোন ম্যারো করে কনফার্ম হতে হবে, এটা ম্যালিগন্যান্সি না। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের আলোচনার সময় প্রায় শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আবার মানে লগ ইন করবো, লগ ইন করলে সেই জায়গায় আমরা কোশ্চেনের অ্যান্সার দিব। ঠিক আছে, সময় প্রায় শেষ, 1 মিনিটের মতো আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে এই জায়গায় আমরা, এটা খুব অল্প পরিমাণ পড়া, শুধু লিউকেমিয়াটা কি এটা বোঝার জন্য, অনেক বড় আমরা করি নাই। এবং এই জায়গায় পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করা হয়, একেবারে সুপারফিশিয়ালি জিজ্ঞেস করা হবে এবং সেইভাবে পড়ানো হচ্ছে, সেগুলো অ্যান্সার কিন্তু দিতে হবে। ডিটেলস কখনোই যাবে না, তোমাকে কখনোই যাবে না। কিছু কিছু জায়গায় জিজ্ঞেস করে কতগুলো ম্যালিগন্যান্সি আছে, নাম কি, কোনটা কমন, কোনটা ভালো হয়, কোনটা ভালো হয় না, এরকম। সেই ক্ষেত্রে ওই জায়গাগুলো একটু দেখে নিতে হবে, যাতে ভাই ভাই যদি ওই ইটা পরে কার্ডটা পরে সেক্ষেত্রে যাতে উঠতে যাওয়া যায়। তো আমাদের সময় 1 মিনিটের কম, আমি আবার বন্ধ করি, বন্ধ করার পরে আবার রি-লগ ইন করবো। ঠিক আছে, যদি প্রশ্ন থাকে তোমরা ওই সময় করতে পারবে। ওয়ালাইকুম আসসালাম। একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে সাপোর্টিভ থেরাপিতে অ্যান্টিবায়োটিক দিব, আইভি অ্যান্টিবায়োটিক, স্যার ওখানে কোন অ্যান্টিবায়োটিক? আইভি অ্যান্টিবায়োটিক দিব, হ্যাঁ, সেক্ষেত্রে কি প্রশ্নটা বলো, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। কোন কোন অ্যান্টিবায়োটিক দেয়া লাগবে? তো তখনই বললাম, অ্যান্টিবায়োটিকের মধ্যে হচ্ছে 3rd জেনারেশন সেফালোস্পোরিন থেকে আমরা শুরু করব। হ্যাঁ, 3rd জেনারেশন সেফালোস্পোরিন সাথে অ্যামিনোগ্লাইকোসাইড, যেমন জেন্টামাইসিন, এই জিনিসগুলো, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, এই জিনিসগুলো আমরা দেই। সাথে 3rd জেনারেশনের মধ্যে সেফট্রিয়াক্সন, হ্যাঁ, সেফোট্রাক্সিন, তারপর সেফট্রাজিডিন, এগুলো এখন তো অন্যগুলো বেড়ে গেছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। কথা হচ্ছে তার সিভিয়ারিটি বুঝে আমরা এগুলো দিব। 1st জেনারেশন, 2nd জেনারেশন আমরা সাধারণত ইউজ করি না। 3rd জেনারেশন সেফালোস্পোরিন অথবা ইমিপেনেম, মিরোপেনেম, ভ্যানকোমাইসিন, যখন যেটা লাগে, এটা সিভিয়ারিটিটা বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, মানে ইউজুয়ালি আমরা যেসব অ্যান্টিবায়োটিক নর্মালি ইউজ করি ইনফেকশনের জন্য, সেই অ্যাম্পিসিলিন, তারপরে অ্যামোক্সিসিলিন অথবা অন্য কোনো অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা ইউজ করি, সেফালোস্পোরিন গ্রুপের 2nd জেনারেশন, 1st জেনারেশন, সেগুলো দেওয়া যাবে না।
সব ক্ষেত্রেই ইনজেক্টেবল থার্ড জেনারেশন থেকে শুরু করতে হবে, সাথে অ্যামিনোগ্লাইকোসাইড লাগলে দিতে হবে, ইনফরমেশন লাগলে দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যখন যেটা লাগে আর কি। অনেক সময় ব্ল্যাঙ্কেট কাভারেজ বলে একে, হ্যাঁ, অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে ব্ল্যাঙ্কেট কাভারেজ রাখা হয় ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, কারণ তাদের ইমিউন সিস্টেম টোটালি ডিস্ট্রয়েড থাকে মানে হচ্ছে প্রচুর সেল, বাট অল আর ইমেচিউর সেলস, দে আর নট ফাংশনিং। সো টি সেল, বি সেল এবং ডব্লিউবিসি ফার্স্ট লাইন যে ডিফেন্সিভ মেকানিজমটা থাকে সেটা টোটালি ডিস্ট্রয়েড হয়। এই কারণে আমরা যেটা করব যে সে একেবারে সাপ্রেসড কন্ডিশনে আছে, এইটা ভেবেই তাকে আমরা অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করব। স্যার বলো স্যার, যে টিউমার লাইসিস সিনড্রোম স্যার, এটাতে কি হবে? আর স্যার এটা ইমার্জেন্সি কেন? টিউমার লাইসিস সিনড্রোম আলাদাই একটা বড় আসে। এখানে হয় কি, যখন কেমোথেরাপি এই জিনিসগুলো দেওয়া হয়, সব টিউমারগুলো ভাঙতে থাকে। একসাথে যে আমরা বললাম যখন ভাঙে তখন কি হয়, প্রচুর পরিমাণে সেল ডিস্ট্রয় হলে ভিতরে যেই ইগুলো থাকে, নিউক্লিক অ্যাসিডগুলো থাকে, সেই নিউক্লিক অ্যাসিডগুলো একসাথে যদি ভাঙে তাহলে সব নিউক্লিক অ্যাসিডগুলো ব্লাডে আসলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কি হবে, ইলেক্ট্রোলাইট চেঞ্জ হবে। ইলেক্ট্রোলাইট যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেগুলো রেনাল টিউবুলার ফাংশন কি করে। সুতরাং ওই সময় দেখা যায় যে তার অ্যাকিউট রেনাল ফেলিওর ডেভেলপ করতেছে, মেটাবলিক অ্যাসিডোসিসের যত ফিচার আছে সেগুলো ডেভেলপ করতেছে। এই জিনিসগুলো যখন হয় তখন এটাকে টিউমার লাইসিস সিনড্রোম বলে। এটা অটোমেটিক্যালিও হয় অনেক সময়, তবে ট্রিটমেন্ট দেওয়ার সময় এই জিনিসটা হতে পারে। থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন? স্যার, কেমোথেরাপির জন্য যে 3টা স্টেজে ড্রাগস দেওয়া হয়, এগুলা কি ফাইবার জন্য খুব পড়তে হবে বা বলতে হবে, এরকম কি? না, মুখস্থ করার কিছু নাই। দুই একটা ড্রাগের নাম জানলেই হবে। নামে এই নামগুলা কি তোমরা পরিচিত আগে এই ড্রাগগুলা? কিছু তো জান, যেমন মিথোট্রেক্সেট বা ভ্যানক্রিস্টিন, কমন, বা হচ্ছে প্রেডনিসোলোল। আচ্ছা, যাই হোক, এই যে ড্রাগগুলোর নামগুলো জানলাম আমরা, এটাই একটা বিশাল জিনিস যে অনেকগুলো ড্রাগ এখানে ইউজ করা হয়, এটা একটা জিনিস। আর কি কি হয় এটা নাম জানিয়ে রাখা, সবসময় জিজ্ঞেস করে না, খুব ভালো কেউ পারলে সেই সময় জিজ্ঞেস করে। তবে প্রিন্সিপালটা জানতে হবে। প্রিন্সিপালের মধ্যে হচ্ছে ইন্ডাকশন অফ রেমিশন, হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টেন্সিফিকেশন, আগে এটাকে কনসলিডেশন বলতো, ইন্টেন্সিফিকেশন আর কনসলিডেশন, আর হচ্ছে মেইনটেনেন্স। কোনটা কতটুকু দিতে হয়, একটা দিতে হয় 4 to 6 weeks, আর একটা দিতে হয় 2 থেকে 3 বছর পর্যন্ত। ওই প্রশ্ন বিভিন্নভাবে জিজ্ঞেস করে, ট্রিটমেন্ট কতদিন চালাবা, এইভাবে প্রশ্ন করে, তখনই ঘাবড়ে যায়, এটা তো আমি জানি না। কিন্তু আমরা তো জানি যে এটা মেইনটেনেন্স থাকবে 2 to 3 years পর্যন্ত। প্রশ্ন কিন্তু চেঞ্জ হয় ভাইবার বোর্ডে। মেইন প্রবলেম হচ্ছে ভাইবার বোর্ডে অনেক সময় বাংলায় প্রশ্ন করে, ইংলিশে প্রশ্ন করলে অনেকে ধরতে পারে না। বাংলায় প্রশ্ন করলে কিন্তু সমস্যাটা হয়ে যায়, ইংলিশে করলে ঝামেলা হয় না, কিন্তু দেখা যায় যে অনেকে বোঝে না, এই কারণে বাংলায় করে। এই সমস্যাটা এরকম হয়। মেইনটেনেন্স থেরাপি হচ্ছে কখন 2 থেকে 3 বছর পর্যন্ত আমরা চালাবো। এই প্রশ্নটা তখন করা যায় কতদিন আমরা ট্রিটমেন্ট দিব, অ্যান্সার হচ্ছে 2 থেকে 3 বছর। এইভাবেই খেয়াল রাখতে হবে। আর ইন্ডাকশন যখন আমরা করবো, ইন্ডাকশন আমরা করি হচ্ছে 6 সপ্তাহ বা 1.5 মাস পর্যন্ত, 1 থেকে 1.5 মাস পর্যন্ত। তো ইন্ডাকশন করলাম, সেটাকে ইন্টেন্সিফাই করলাম। ইন্টেন্সিফিকেশন 2 বার করতে হবে আমাকে, ডে 1 থেকে ডে 5 পর্যন্ত। একটা করতে হবে 2 সপ্তাহ পরে, একটা করতে হবে 22তম 42তম সপ্তাহে। এই যে জিনিসগুলো জাস্ট স্ট্রাকচারটা মনে রাখা, হ্যাঁ, অন্য কিছু না, স্ট্রাকচার। এই জিনিসগুলো যে এরকম ভাবে দেওয়া হয়, ডিটেলস ড্রাগের কিছু আমাদের জানতে হবে না। আর ব্লাড পিকচার আর হচ্ছে বোন ম্যারো ফিচার, এই দুটো ম্যান্ডেটরি জানতেই হবে, নাহলে হবে না। যে খুব জিজ্ঞেস করবে যে লিউকেমিয়ার ব্লাড পিকচারের সাথে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ব্লাড পিকচারের পার্থক্য কোথায়, কি দেখে তুমি ডিফারেন্সিয়েট করবে। তো সুতরাং তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাটা পার্থক্য করে। তারপরে যে ট্রিকি কোশ্চেন কিছু করে যে সাবলিউকেমিক লিউকেমিয়া বা অ্যালিউমিক লিউকেমিক লিউকেমিয়া, এটা কি আসলে লিউকেমিয়া না অন্য কিছু, অথবা লিউকোমাইড রিঅ্যাকশন, এটা কি? একটা হচ্ছে লিউকেমিয়া না, কিন্তু ব্লাড পিকচার শো করতেছে সে লিউকেমিয়া।
আর এটা হচ্ছে লিউকেমিয়া, কিন্তু ব্লাড পিকচার শো করতেছে সেই লিউকেমিয়া না। দুটা দুই রকমের কন্ডিশন। এই দুইটা ক্ষেত্রেই প্রুফ করার জন্য তোমাকে কি করতে হবে? বোন ম্যারো করতে হবে। বোন ম্যারো করে আমরা দেখবো যে ব্লাস্ট সেল যদি না থাকে বা লেস দেন 5% যদি থাকে, তাহলে তো এটা কিসের মধ্যে পড়ে না। ঠিক আছে? আর কিছু? আর কোনো প্রশ্ন? আর প্রশ্ন নাই? প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। আর পার্সেন্টেজটা দেখো তো তোমরা কত আছে, একজনে ই করো, মা তুমি দেখো, দেখার পরে তারপরে আমাকে ইসের মধ্যে পাঠাও। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দেই। নেক্সট ক্লাস রবিবার। রবিবার সেটা হচ্ছে হবে 23 তারিখ। সেটা হবে আমাদের লিম্ফোমার উপরে, সেটা আরেক যন্ত্রণার ক্লাস আর কি। তো ঠিক আছে, আজকে শেষ করে তুমি পার্সেন্টেজটা নিয়ে আমাকে একটু দিয়ে দিও আমার কাছে। ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো। স্যার যে পিডিএফ ফাইলটা আমাকে মেইল করে দিন। এটা দিয়ে দিব।